তার মানে ক্ষমা চায়নি, উল্টে তারা হুমকি ধামকি অব্যাহত রেখেছে। তারা নানা রকম আনরেস্ট তৈরি করে সরকারকে কার্যক্রম চালাবার জন্য, মানুষের মধ্যে আস্থা আনাবার জন্য তারা যাতে না পারে সেই রকম কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। এখন এই যে ফ্যাসিবাদ কোনোভাবেই সম্ভব ছিল না যদি গণমাধ্যম তাকে সহযোগিতা না করত। এবং ফ্যাসিবাদের যে প্রবণতা, আপনি দেখবেন যে উস্কানি দিয়ে দেওয়া, আপনি একটা ঘটনাকে ডিস্টর্ট ভাবে হাজির করা, কলাম লিখে বলা হলো, আজকে এমনও উদাহরণ এসেছে যে আবরার ফাহাদকে যেভাবে হত্যা করা হয়েছে সাম্যকেও নাকি সেভাবে হত্যা করা হয়েছে। দুটি কি কোনো তুলনীয় ঘটনা? আমরা দেখেছি গত 9 মাসে, জুলাই মানে আগস্টের পর থেকে যে এই পর্যন্ত 38টি ঘটনা ঘটেছে, জুলাইয়ে যোদ্ধাদের উপর হামলার ঘটনা, 38টি ঘটনা, যেখানে প্রায় 78 জন আহত, 2 জন নিহত, সাম্য সহ। তার মানে এইটা কেউ বলতে পারে এটা অমুক হামলা করছে, আমি কোনো নাম নিচ্ছি না, কিন্তু আমাদের কাছে বিষয়টা হচ্ছে এরকম যে যদি আমরা সজাগ না থাকি, এই জুলাই যোদ্ধাদের একটি 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 করে সরকার ক্ষমতায় থাকবে, নির্বাচিত সরকারও ক্ষমতায় আসবে হয়তো, কিন্তু জুলাই যোদ্ধাদের নিশানা করা কিন্তু বন্ধ হবে না যদি না আমরা এইটা এই বিষয়ে সজাগ থাকি এবং মিডিয়াকে এই জায়গায় সজাগ না রাখি। মিডিয়া যদি এই খবরগুলো ঠিক মতো না আসে, তাহলে এখন আমাদের তো লড়াইটা শেষ হয় নাই। এখানে মানুষের আবেগ ব্যবহার করে উস্কানি হচ্ছে, ষড়যন্ত্র করে উস্কানি হচ্ছে, টাকা দিয়ে উস্কানি হচ্ছে, অনেক রকম হচ্ছে। কিন্তু শুধু ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে আমরা এটা বলতে চাই না। আমরা পরিষ্কারভাবে জানি যে যতক্ষণ না বিচার হবে, যতক্ষণ না সত্যিকার অর্থে আপনি ফ্যাসিবাদী কাঠামোকে দুর্বল করে ফেলতে পারবেন, থাকবে হয়তো তারা, সমাজে সবকিছুই থাকে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই নিরাপত্তাটা আসবে না। এবং গণমাধ্যমে এমন একটা স্পর্শকাতর জায়গা যে সেখানে আপনি কিন্তু অন্যান্য ক্ষেত্রের মতো ক্রিমিনালাইজ করে তাদেরকে মানে ধরে বেঁধে শাস্তি দিতে পারেন না। এটার জন্য পাল্টা গণমাধ্যমের কাজ, পাল্টা ন্যারেটিভ তৈরির কাজ, এবং কি যে সোশ্যাল মিডিয়া যেটা আসলে মূলত মূল জায়গা, সেই জায়গায় আমাদের আরো দায়িত্বশীল হয়তো হওয়ার দরকার আছে। যার যার দলীয় মানে ঝান্ডা তুলে আমাদের মধ্যে কিন্তু কালচারাল কনফ্লিক্ট তৈরি করা হয়েছে, পলিটিক্যাল কনফ্লিক্ট তৈরি করা হয়েছে, বিপ্লবের নামেই করা হয়েছে। মানে যারা যত বেশি বিপ্লবী, তিনি চেষ্টা করেছেন যে অমুক দল হচ্ছে প্রতি বিপ্লবী, আমি বেশি বিপ্লবী। এটাই ছিল ফ্যাসিবাদের পক্ষের আবহাওয়া, হাওয়া দেওয়া। এটা আমাদের আইডিওলজিক্যাল কোনো কাজ না। এই অন্তর্বর্তী সরকার কোনো বিপ্লবী সরকার না। অন্তর্বর্তী সরকার কোনো হচ্ছে বলশেবিক বিপ্লব, মাওবাদী বিপ্লব বা ইরান বিপ্লবের মতো করে কাজ করবে না। তারা যেটা করবে, রাষ্ট্রটাকে একটা রাষ্ট্রের জায়গায় ফেরত আনবে, রাষ্ট্রটাকে একটা অসুস্থ থেকে সুস্থ করার জায়গায় নিয়ে আসবে, এবং তারা কিছু আগাছা পরিষ্কার করার কাজ করবে, আমাদের ট্র্যাকে ফেরত নিয়ে আসার কাজ করবে। সেই কাজটাই তারা করবে। এখানে কোনো আইডিওলজিক্যাল ব্যাপার নাই যে আপনি কোন ধরনের সংবিধান, আপনি ইসলাম বা ধর্মনিরপেক্ষতা, এগুলো কিন্তু আমাদের এখনকার কাজ না। আপনার যখন বাড়িতে ডাকাত আসে তখন কিন্তু আপনি মানে যে অবস্থায় থাকেন সেই অবস্থায় দৌড় দেন, তখন আপনার অজু করে বা টুপি পরে সময় হয়তো থাকবে না। আমরা সেরকম একটা যুদ্ধের মধ্যে আছি। আমরা ধরে নিচ্ছি যে আমরা বিজয়ী হয়েছি। এটা কি এত সোজা ব্যাপার বিজয়, যে আপনি 1.5 মাস লড়াই করলেন আর এত 15-20 বছরের মানে একটা মানে গভীরে চলে যাওয়া, এবং সেই গভীরে তো আমাদের মগজেও চলে গেছে। বাংলাদেশে কোনো নরম পন্থা কাজ করছে না। ফ্যাসিবাদী পন্থায় ফ্যাসিবাদী সরকার যেভাবে আন্দোলনকে ট্রিট করতো সেভাবে ট্রিট না করলে কেউ কথা শুনছে না, বুঝতেও চাচ্ছে না। তার মানে আমরাও একই পদ্ধতিতে অভ্যস্ত হয়ে গেছি। ফ্যাসিবাদ তো একটা মানে মানসিকতা, এটা তো অমুক ব্যক্তি তমুক ব্যক্তি না। এবং আমরা হাইপার অবস্থায় আছি, পুরো ইয়াংরা হাইপার অবস্থায় আছে, এবং তাদেরকে হাইপার রাখা হচ্ছে। মগজে প্রতিদিন রাতে প্রতি রাতে করে দেখবে যে নানান উস্কানি, নানান কিছু চলছে। তো যেটা বলছিলাম যে এই জাতীয় জিনিসগুলো এখন আমরা কি করতে পারি, তারা নতুন নতুন মিডিয়া খুলছে। অভ্যুত্থানের পক্ষে বাংলাদেশ পন্থার পক্ষের মিডিয়া কিন্তু আসতে পারে না এখনো, কিন্তু তারা আগে তো ছিলই, অনলাইনে বিভিন্ন রকম জিনিস, নতুন নতুন গ্রুপ খুলে তারা সক্রিয়, তাদের টাকা আছে, তাদের ধরা যাচ্ছে না। এবং আমাদের একদল লিবারেল মানুষ যারা আমাদের বন্ধু, তারা না বুঝেই কখনো রবীন্দ্রনাথের পক্ষ নেওয়ার নামে, কখনো মুক্তিযুদ্ধের পক্ষ নেওয়ার নামে তাদের সারিতে তাদের দাঁড়াবার সুযোগ করে দিচ্ছে। 3 জন ভালো লোকের সঙ্গে একজন ফ্যাসিস্ট সাংবাদিক বা বুদ্ধিজীবী এসে দাঁড়াচ্ছে, কথা বলছে। তো এগুলো তো ছাত্রলীগ যেভাবে এগুলো ট্রিট করতো, এই অভ্যুত্থানের পক্ষের মানুষ তাদেরকে ওইভাবে ট্রিট করা উচিত না। আমি নিন্দা করি যেখানে হামলা হচ্ছে যাদের সঙ্গে, নিন্দা করি, কিন্তু
এদের বিষয় তো আমাদের এদের নাম ধাম তালিকা তো স্পষ্ট রাখা উচিত, এদের আমল নামাগুলো তুলে রাখা উচিত। এবং সে জায়গায় মিডিয়া সংস্কার কমিশনের যে সমালোচনা আমার বন্ধু করলেন, বড় ভাই করলেন, সম্পূর্ণ হক কথা, সম্পূর্ণ জায়েজ কথা। শুধু ভালো মানুষই হওয়ার দায় ইন্টারিম সরকারের, আর সবাই সব রকম করে যাবে, এটা তো হইতে পারে না। সরকারের যে কোনো সমালোচনা এখন ওপেন এবং সমালোচনা করার যোগ্য। কালকে একজন বলল, হ্যাঁ আপনারা তখন এটা করেছেন, এখানে কেন এটা করেছেন, হ্যাঁ সঠিক সমালোচনা। এই সমালোচনার জন্য যদি আমার চাকরি যায়, আমি যাবে, আমি হয়তো আগের মতো যদি একটা দায়িত্বে আছি সমালোচনা করতে পারবো না, কিন্তু যে করবে তাকে আমি সাপোর্ট দেব। আমাদের নিজেদের দুর্বলতা গোপন করার কিছু নাই, কিন্তু তার চেয়ে বড় হচ্ছে যে আমার দুর্বলতাকে দিয়ে যদি আপনি অমুক রেজিম ভালো ছিল সেটা বলেন, এটা হবে আত্মঘাতী। বাংলাদেশি, বাঙালি এবং মুসলমান যে পরিচয় আমরা ধারণ করি, আমাদের মধ্যে আত্মঘাতী প্রবণতাটা বেশি। আমরা উপরের লোককে হিংসা করি না, আমার হিংসা করি পাশের লোকটাকে। এবং এইটা এখন একটা লক্ষণ দেখা যাচ্ছে যে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, কিন্তু ওল্ড রেজিম কিন্তু সবচেয়ে পুরোনো রাজনৈতিক দলগুলোর মধ্যেই রয়ে গেছে আচার অভ্যাস। একটা দল গেছে, কিন্তু বাকি আরো 2-3-4টা দল তো আছে। তারা কি আসলে সংস্কার চায়? তাদের নেতৃত্বের মধ্যে গত 20 বছর 15 বছরে কোনো পরিবর্তন এসেছে? তাদের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গির মধ্যে আসলেই কোনো নবায়ন হচ্ছে, বা তারা একটা ঝাঁকুনি খেয়েছেন যে এত ছেলে মেয়ে জীবন দিল, এটা তাদের ব্যর্থতার কারণে দিল। অভিভাবকেরা সন্তানকে নিরাপদ রাখতে চেয়েছেন, দলের নেতারা নিজেদের নিরাপদ রাখতে চেয়েছেন, ফলে তাদেরই সন্তানদের জীবন দিতে হয়েছে। তো তারা তারপরও পরিবর্তনের প্রয়োজন বোধ করেননি, এখনো করছেন না। আমি কটু কথা বলছি যে পুরানা পন্থী দলগুলো সবাই ফ্যাসিবাদ না, পুরানাপন্থী দলগুলো ফ্যাসিবাদ বিরোধী, কিন্তু তারা পুরানাপন্থী, বাস্তবতাটা তারা আমলে নিচ্ছেন না। ফলে তাদের যে লতায় পাতায় সম্পর্কগুলো, সেই সম্পর্কের ভেতর দিয়ে ফ্যাসিবাদ ডালপালা দিয়ে আবার কিন্তু ফিরে আসতেছে। ফলে যদি মনে করি বিজয় হয়েছে, হয় নাই, যদি মনে করি আমাদের আবার দাঁড়াবার সজাগ থাকবার প্রয়োজন আছে, আমাদের আরো কয়েক বছর এটা দরকার আছে। এমনকি নির্বাচিত সরকার আসবার পরও দরকার আছে। এই অঞ্চলে ভূ রাজনৈতিক যে বাস্তবতা, সেই বাস্তবতা বাংলাদেশ একটা হচ্ছে বর্ষার ফলক। এই ফলকটা ভেঙে গেলে এই অঞ্চল আর কিছু থাকবে না। বাংলাদেশের মানুষের লড়াইটা বৈশ্বিক গণতন্ত্রের লড়াই। গণতন্ত্র যদি এখানে না যেতে আর কোনো দেশে, ওই পুতিনপন্থী মোদিপন্থীরাই কিন্তু সব থার্ড ওয়ার্ল্ড বা উন্নয়নশীল দেশগুলোতে এটাই মডেল হয়ে যাবে। মানবাধিকারের প্রশ্নটা অবান্তর হয়ে যাবে। একইভাবে বাংলাদেশ যদি তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে না পারে, আর এই অঞ্চলের অবস্থাটা ভয়ানক হবে। বাংলাদেশ টিকে থাকলে দক্ষিণ এশিয়ার শান্তি থাকবে, বাংলাদেশের গণতন্ত্র বাঁচলে পৃথিবীর গণতন্ত্রের সামনে আশা থাকবে। আর বাংলাদেশের তরুণরা যদি পরাজিত হয়, তাহলে পুরো জাতিকেই কিন্তু দায়িত্বশীল যারা, তাদেরকে কিন্তু ওই জায়গায় ইতিহাস দেখবে যে তোমরা তোমাদের প্রজন্মকে ব্যর্থ করেছো। বিপ্লব তার সন্তানদের খেয়ে ফেলে। তো এটা যাতে আমরা মনে রাখি। আমরা হয়তো বেয়াদবি নেবেন না, অনেক কথা বললাম, কিন্তু এটা আসলে এসওএস। মানে কোনোদিন শান্তি আমরা একটা তো পাই নাই, তাহলে আমরা কেন ধরে নিব যে যেভাবে চলছে সেভাবে চললেই আমরা শেষ মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারবো? আমাদের কি পরিবর্তনের দরকার নেই? ফলে আমাদের আবার ওদের ঐক্যের ডাকটা আসা দরকার। এবং সাংবাদিক সমাজের একটা ঐতিহাসিক ভূমিকা চিরকালে ছিল। আমরা যাতে আর কিছু আমাদের মিডিয়া না থাকুক, কিন্তু ওরা তো রাজপথে নানান ভঙ্গিতে নানান উসিলে হাজির হয়, আমরা দলে দলে কেন মাঝে মাঝে হাজির না হই না? আমরা যাতে এই গবেষণাগুলো প্রকাশ কেন করি না? এখানে শরীফ ভাই আসছেন, তার সহযোগিতা আপনারা পাবেন। আমাদের যে সীমিত সামর্থ্য পিআইবি, সেখান থেকেও পাবেন।